So guys, welcome to today's class. So today we will discuss about fins. So আমরা already হিট ট্রান্সফার নিয়ে অনেক ভিডিও আলোচনা করেছি, সেই ভিডিও তোমাদের প্লেলিস্টে আছে। আজকে আমরা যেটা দেখে নেব সেটা ফিন সম্পর্কে কথা বলবো। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফিন সম্পর্কে। এবার ব্যাপারটা হচ্ছে ফিন্সটাকে আগে বুঝে নাও। ফিন্স হচ্ছে একটা এক্সটেন্ডেড সারফেস। ফিন্স মানে আর কিছু না, ফিন্স হচ্ছে তোমার এক্সটেন্ডেড সারফেস। এক্সটেন্ডেড সারফেস, ওকে, এক্সটেন্ডেড সারফেস। এবার তুমি বলবে এই হিট ট্রান্সফার তো হচ্ছিল, ঠিক আছে, কিন্তু এই ফিন্সের কি প্রয়োজন পড়লো? এবার তুমি একটা কথা বলো, তুমি যখন এটিএম এ টাকা তুলতে যাও সেটা কি দেখেছো এটিএম ঘরের মধ্যে একটা এসি বসানো থাকে? সেটা কি মনে হয় তোমার জন্য বা যে সমস্ত কাস্টমার আছে তাদের জন্য? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, এটিএম মেশিনটাকে ঠান্ডা করার জন্য। তাহলে ইচ অ্যান্ড এভরি ডিভাইস তাকে একটা কুলিং করার প্রয়োজন পড়ে, কারণ সে যদি একটা পার্টিকুলার টেম্পারেচার মানে তার টলারেন্স টেম্পারেচার থেকে বেশি যায়, তার পারফরমেন্স কিন্তু নষ্ট হতে পারে, মেশিনটা কিন্তু ড্যামেজ হতে পারে সেই কারণে। তো তাহলে কোনো কিছু ডিভাইসের একটা পার্টিকুলার টেম্পারেচারেই কাজ করার ক্ষমতা থাকে, তার মধ্যে যদি কোনোভাবে হিট জেনারেট হয় সেটাকে কুলিং করার প্রয়োজন পড়ে, সেই হিটটাকে ডিসিপিয়েট করার প্রয়োজন পড়ে। সেই ডিসিপিয়েশনের বিভিন্ন মেথড আছে, সেগুলো চলো আমরা দেখে নিই। দেখো, আমাদের ক্ষেত্রে ধরো কোনো একটা সলিড বডি আছে, তো সেটা থেকে তার অ্যাম্বিয়েন্ট মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, অ্যাটমসফিয়ার, সেই কোনো একটা সলিড মেটেরিয়াল থেকে বা কোনো একটা সলিড ডিভাইস থেকে সেটা যখন অ্যাম্বিয়েন্টে হিট ট্রান্সফার হচ্ছে, তার বিভিন্ন মেথড থাকতে পারে, তাই না? মানে ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে তো আমাদের বুঝিয়েছিলাম সেখানে কন্ডাকশন হয়, আর এছাড়া বাদবাকি ম্যাক্সিমাম যেটা ডমিনেট করে সেটা হচ্ছে কনভেকশন, আর রেডিয়েশনও সেখানে হয়। মানে কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, এই তো তিনটে মেথড আমাদের হিট ট্রান্সফার করার জন্য। কিন্তু এখানে কনভেকশন মেথডটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। মানে এখানে যখন একটা সলিড সারফেস থেকে বাইরে এয়ার বা কোনো একটা অন্য লেয়ারের মধ্যে যখন হিট ট্রান্সফার হচ্ছে, তখন কিন্তু কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফারটা হয়। চলো দেখো, যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে তোমাদের এই যে কনভেকশন, আমি বললাম কনভেকশন হিট ট্রান্সফারটা এখানে কিন্তু ডমিনেট করবে। তাহলে এই কনভেকশন হিট ট্রান্সফার তোমাদের কিউ ডট কনভেকশন, তার তোমাদের ফর্মুলা কিন্তু পড়িয়েছিলাম। তো তোমরা যদি সেটা ভুলে গিয়ে থাকো সেই ফর্মুলা কিভাবে এলো, সেটা কিন্তু আমার ভিডিওর প্লেলিস্টে আছে, তোমরা সেখান থেকে গিয়ে পড়ে নিতে পারো। ব্যাপারটা হচ্ছে এই কিউ ডট কনভেকশনের ভ্যালুটা ছিল, মনে করে দেখো, এইচ ইন্টু এ ইন্টু টিএস মাইনাস টি ইনফিনিটি, টিএস মাইনাস টি ইনফিনিটি। এবার আমি তোমাকে উদাহরণটা বলেই দিই। তাহলে একটা তোমার কাছে প্লেট আছে, যে প্লেটের টেম্পারেচারটা হচ্ছে টিএস এবং এই বাইরের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে টি ইনফিনিটি। তুমি চাইছো এই প্লেটটাকে টিএস টেম্পারেচারে ফিক্স রাখতে, তাহলে তুমি কি করবে? ধরো এর মধ্যে কিউ ডট জি কিছু একটা হিট জেনারেট হচ্ছে, আর অথচ হিট জেনারেট হওয়া সত্ত্বেও তুমি চাইছো টেম্পারেচারটা টিএস এই ফিক্স রাখো, তার টিএস এর থেকে যাতে বেড়ে না যায়। তাহলে যখনই টিএস এর থেকে বাড়বে, সো ইউ নিড টু ডিসিপিয়েট দ্য হিট, তোমাকে হিটটা ডিসিপিয়েট করার প্রয়োজন পড়বে। তাহলে তখন কি করবে? তুমি হিটটাকে ডিসিপিয়েট করার জন্য এই সারফেসটাকে ইউজ করবে, তাই না? তাহলে তোমার কি হবে? এই টিএস থেকে টি ইনফিনিটি এর দিকে কিন্তু টেম্পারেচারটা মানে তোমার হিটটা ট্রান্সফার হতে থাকবে। তাহলে দেখো, এটা ছিল টিএস তুমি রাখতে চাইছো, এই হচ্ছে টি ইনফিনিটি। আর এইচ কি ছিল? কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এই কি ছিল? কোন সারফেস এরিয়ার মাধ্যমে হিটটা ট্রান্সফার হচ্ছে সেটা। তাহলে দেখো, তোমার কিউ ডট কনভেকশন এটা ডিপেন্ড করছে কার উপর? এইচ এর উপর, টিএস মাইনাস টি ইনফিনিটির উপর এবং এ এর উপর। তাহলে তিনটে মেথডে তুমি এই হিট ট্রান্সফার রেটটা, এই যে কিউ ডট কনভেকশন এটা কি ছিল? অ্যামাউন্ট অফ দ্য হিট ট্রান্সফার রেট, মানে হিট ট্রান্সফার রেটটা, এই কিউ ডট কে তুমি কিভাবে বাড়াতে পারো? দেখো, কিউ ডট কে বাড়ানোর প্রথম উপায় কি? তোমার কাছে এই এইচ কে তুমি ডিক্রিজ করে দাও। এবার হোয়াট ডাজ ইট মিন বাই ডিক্রিজ, ইনক্রিজিং অফ এইচ? এইচ কে তুমি ইনক্রিজ করতে হবে। তো এইচ কে ইনক্রিজ করা মানে তুমি দেখে থাকবে, ধরো তোমার কোনো কিছু ঠান্ডা করার জন্য কি করো? তোমার ফ্যানটাকে অন করে দাও না? তো ফ্যানটাকে অন করানো সেটা মানে হচ্ছে একটা ফোর্স কনভেকশন। ফোর্স কনভেকশন কি, ফ্রি কনভেকশন কি, সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম। তো ভিডিওগুলো কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও, কনভেকশনের ভিডিও। তো ওইখানে ধরো কোনো কিছু একটা তোমার কাছে কিছু গরম হট অবজেক্ট আছে, তো সেটাকে ঠান্ডা করার জন্য তুমি করতে পারো, তার উপর দিয়ে ফ্যান চালাচ্ছ। তার মানে ফোর্স কনভেকশনের মাধ্যমে তুমি কিন্তু এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বাড়াতে পারো, তার মাধ্যমে হিটটাকে খুব তাড়াতাড়ি ডিসিপিয়েট করতে পারো। তাহলে এটা কি ছিল? এটা ছিল অ্যাকচুয়ালি তোমার ফোর্স কনভেকশন, ওকে। তাহলে এইচ ইনক্রিজের মাধ্যমে তুমি কিউ ডট কে ইনক্রিজ করতে পারো। আর কি তোমার কাছে সেকেন্ড অপরচুনিটি আছে? তুমি এই টিএস মাইনাস টি ইনফিনিটি, এই যে টেম্পারেচার ডিফারেন্স, মানে প্লেট বা যেটা বলে তোমার যে সারফেস আছে সেই টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের ডিফারেন্সটাকে তুমি যদি বাড়াতে পারো। এবার ডিফারেন্স বাড়াতে গিয়ে তুমি দেখবে এই টিএস এটা তো তুমি ফিক্স রাখতে চাইছো,
তাহলে শুধুমাত্র তুমি কি কাজে লাগাতে পারবে, টি ইনফিনিটিকে কমালে, এই যদি টি ইনফিনিটিকে কমাও তাহলে অবভিয়াসলি ডিফারেন্সটা বাড়বে, তাই না? তাহলে তুমি যেটা করতে পারো এই টি ইনফিনিটিকে তুমি ডিক্রিজ করতে পারো। এন্ড হোয়াট ডাজ ইট মিন বাই টি ইনফিনিটি? আমি তোমাকে বলেছিলাম ইট ইজ নাথিং বাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এবার দেখো এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কমানো মানে কি, তোমাকে যে উদাহরণটা দিয়েছিলাম যে কোনো একটা সার্ভার রুমে এসি কেন ইউজ করা হয়, তো সেইটার কারণ হচ্ছে এটা সার্ভার রুমে যে সার্ভার সিস্টেম আছে তার মধ্যে যদি হিট জেনারেট হয় সেই হিটটাকে ডিসিপিয়েট করার প্রয়োজন পড়ে। এবার সেই হিটটাকে কমানোর জন্য মানে হিটটা ডিসিপিয়েশন যাতে বাড়ে সেই কারণে কি করা হচ্ছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারকে কম রাখার চেষ্টা, মানে তার অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার সেটা কম রাখার চেষ্টা। তো সেই কারণে অ্যাটমসফিয়ার টেম্পারেচার কমানোর জন্যই কিন্তু সার্ভার রুম বলো বা তোমার এটিএম মেশিনস বলো যে কোনো জায়গায় সেখানে কিন্তু একটা এসি ইনস্টল করার প্রয়োজন পড়ে। তাহলে সার্ভার রুমে এসি এর কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেখানে তুমি কি করছো, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটাকে ডিক্রিজ করতে সাহায্য করছে। এবং লাস্ট অপশন তোমার কাছে কি আছে? এবার তুমি বলবে এই তো ফোর্স কনভেকশনের উদাহরণটা বুঝলাম, যখন আমি চা খাচ্ছি চাটা ঠান্ডা করার জন্য আমি কি করলাম, ফ্যান চালিয়ে দিলাম, কোনো কিছু গরম অবজেক্ট আছে সেটার জন্য ফ্যান চালিয়ে দিলাম, সেটা ফোর্স কনভেকশন হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, টিএস মাইনাস ইনফিনিটি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কমিয়ে তুমি সেখানে একটা এসি ইনস্টল করে দিলে, তার ফলে হিটটা তাড়াতাড়ি ডিসিপিয়েট হয়ে গেল। এবার ভাবো তোমার একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তো তার মধ্যে তো হিট জেনারেট হচ্ছে, তাহলে সেখানে কি তুমি ফ্যান লাগাবে না এসি লাগাবে? তুমি ভাবো কোনটা তোমার সুবিধা হবে? কোনোটাই না, কারণ সেটা একটা ওপেন অ্যাটমসফিয়ারে আছে। তখন তোমাকে যেটা করতে হবে, এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট থার্ড অপশন যেটা তোমার এরিয়াটা, সেই এরিয়াটাকে তোমাকে ইনক্রিজ করতে হবে। এই এরিয়াটাকে ইনক্রিজ করা তুমি কিভাবে করতে পারো? এরিয়াটাকে ইনক্রিজ করা মানে তোমার যে আসল যে জিনিসটা আছে আর মেন যে অবজেক্ট তার সাথে যদি তুমি একটা এক্সটেন্ডেড সারফেস বাড়াও তাহলে ওভারঅল এরিয়া বাড়বে। তো এই এক্সটেন্ডেড সারফেস, এই এক্সটেন্ডেড সারফেস এই জিনিসটাই হচ্ছে, এটাই তোমার ফিন্স। এক্সটেন্ডেড সারফেস ইজ কল্ড ফিন্স। চলো এবার আমরা দেখে নেব ফিন্স কোথায় ইউজ হয়, কেন ইউজ হয় এবং তার বিভিন্ন ভ্যারাইটি অফ ফিন্স সম্পর্কে। চলো আমরা তাহলে চলে আসি এর অ্যাপ্লিকেশন সম্পর্কে। তাহলে তোমাদের বললাম যে কুলিং অফ ইলেকট্রনিক ডিভাইস, তোমার যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো কুলিং করার ক্ষেত্রে কিন্তু সেখানে এক্সটেন্ডেড সারফেস লাগানো হয়ে থাকে। যেমন তোমার ওই কম্পিউটারের সিপিইউ যেখানে থাকে বা যেখানে তোমার মাদারবোর্ড বা ওই যে জিনিসগুলো থাকে, যে ইলেকট্রনিক ছোট ছোট চিপ থাকে, তো সেগুলোতে যে হিটটা ডেভেলপ হয় সেটাকে ডিসিপিয়েট করার জন্য সেটা যে সারফেসের উপর রাখা হয় সেই সারফেসটাকে একটু এক্সটেন্ড করে রাখা হয়, এন্ড দ্যাট ইজ নাথিং বাট এক্সটেন্ডেড সারফেস ইজ নাথিং বাট ফিন্স, রাইট? তো দেখো দেখবে তুমি মোটরসাইকেল যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের গায়ে খাঁজ কাটা কাটা দাগ আছে, অনেক সরু সরু দাগ, মানে সেটা খাঁজ কাটা কাটা একটু করে বাড়ানো হয়েছে এক একটা অংশ, তো সেইটা হচ্ছে নাথিং বাট এক্সটেন্ডেড সারফেস। এবং সেগুলো খুব থিকনেসটা তার খুব স্মল হয়। কেন থিকনেসটা স্মল হয় সেটাও আমি তোমাদের পরে ডিসকাস করব। তো সেইখানে মোটরসাইকেল ইঞ্জিনেও দেখবে হিটটা ডিসিপেট করার জন্য কিন্তু এক্সটেন্ডেড সারফেস মানে ফিন্স ইউজ করা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল মোটরসের ক্ষেত্রেও কিন্তু ওরকম কিছুটা এক্সটেন্ডেড সারফেস ইউজ করা হয়। দেখে মনে হবে তোমার ডিজাইন করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ডিজাইনটা আছে এইটার সাথে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিন্স হিসাবে কাজ করছে এবং ওর মধ্যে যে হিটটা জেনারেট হচ্ছে সেটাকে ডিসিপিয়েট করতে বা হিট ট্রান্সফার রেট কিউ ডট এর ভ্যালু বাড়াতে কিন্তু সাহায্য করছে। আর দেখো ট্রান্সফরমার, তোমাকে উদাহরণ হিসেবে বললাম ট্রান্সফরমার ক্ষেত্রে কিন্তু আমাদের ফিন্স ইউজ করা হচ্ছে। এছাড়া আরো অনেক জিনিস আছে যেখানে কিন্তু ফিন্সের ব্যবহার আছে। সো ফিন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ফিন্সের অ্যাকর্ডিং টু দ্য স্টেট বিভিন্ন ধরনের ভ্যারাইটি হতে পারে, তার মধ্যে আমি তোমাদের কয়েকটা কথা বলছি। স্টেট ইউনিফর্ম ফিন্স হতে পারে, স্টেট গেছে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। স্টেট নন ইউনিফর্ম হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্কুলার ফিন হতে পারে। ধরো তোমার কোনো একটা ডিভাইস আছে, তোমার কোনো একটা সিস্টেম আছে যেখানে হিট জেনারেট হচ্ছে, তো এর উপর দিয়ে সার্কুলার একটা ফিন লাগিয়ে দিলে তার ফলে হিট সারফেস মানে সারফেস এরিয়াটা বেড়ে গেল এবং হিটটা ডিসিপিয়েট খুব তাড়াতাড়ি হলো। পিন ফিন আছে, এই সম্পর্কে আমরা আলোচনা করব পিন ফিন সম্পর্কে। তো এরকম বিভিন্ন ভ্যারাইটিস অফ ফিন, ভ্যারাইটিস অফ শেপেড ফিন আছে, তো সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করে নেব। চলো আমরা নেক্সট পার্টে চলে আসি। আমরা তো বুঝলাম ফিন্স কি বা কেন লাগায় বা কোথায় লাগায়। এবার তোমরা জেনে নাও এই ফিন্সের প্রবলেম থাকলে বা ফিন্স যখন আমরা প্রবলেম সলভ করব সেখানে আমাদের কি বারটা কি করতে হবে, কি আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো অ্যানালিসিস অফ ফিন্সের ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথমত ইউ হ্যাভ টু ফাইন্ড অর ইউ হ্যাভ টু ডিরাইভ আ গভর্নিং ইকুয়েশন টু ফাইন্ড আউট আ টেম্পারেচার ভ্যারিয়েন্স।
ভ্যারিয়েশন। তো একটা ধরো তোমার কাছে কোনো একটা সিস্টেম আছে, একটা ওয়াল আছে, ধরো এই ওয়ালটাতেই আমি একটা ফিন্স লাগাচ্ছি, তো ধরো আমার একটা ফিন, তো এই ফিনটা যে লাগিয়েছি থ্রু আউট দ্য ফিন্স এর মধ্যে টেম্পারেচার ভ্যারিয়েশনটা কত? ধরো আমার হাতটা একটা সিস্টেম যেখানে আমার হিট জেনারেট হচ্ছে, তাহলে এই যে ফিন্সটা আমি এক্সটেন্ড করে লাগিয়েছি, হিটটা যাচ্ছে ডিসিপিয়েট হয়, তো সেই কারণে কি হবে দেখো, এই যে জিনিসটা আছে ফিন্সের কোথায় কত টেম্পারেচার সেইটা জানাটা কিন্তু তোমার দরকার। তো সেইটা তোমাকে গভর্নিং ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে যে টেম্পারেচার ভ্যারিয়েশনটা কেমন আছে, এবং সেকেন্ড যেটা করতে হবে সেটা কতটা রেটে হিট ট্রান্সফার হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে, মানে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেট অফ দ্য হিট ট্রান্সফার। তাহলে তো তবে তুমি বুঝতে পারবে তোমার ফিনটা যেটা লাগিয়েছো সেটা অ্যাকচুয়ালি কতটা এফেক্টিভ, সেটা তোমার সিস্টেমকে কতটা তাড়াতাড়ি ঠান্ডা হতে সাহায্য করছে। দেখে নেওয়া যাক এবার কিছু অ্যাজাম্পশন তোমাকে অলওয়েজ কনসিডার করতে হয় যে কোনো হিট ট্রান্সফারের প্রবলেমের ক্ষেত্রে। তো আমরা দেখছি এখানে একটা ফিন্স লাগানো, এটা একটা ফিন্স, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফিন্স, দেখো রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, এবং আমি এটা এখানে এর উইডথ নিয়েছি b এবং থিকনেস নিয়েছি t, এবং এখানে ধরে নিচ্ছি এর যে থার্মাল কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে k, এবং এর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার T ইনফিনিটি, অ্যাম্বিয়েন্টের হিট কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ভ্যালু h, এবং আমি এই গোটা ফিন্সটার মধ্যে টেম্পারেচার ভ্যারিয়েশনটা জানার জন্য আমি একটা স্মল থিকনেস, স্মল একটা জায়গা দেখছি, তার এই টোটাল সারফেস এরিয়াটাকে আমি কনসিডার করব, এবং সেই অনুযায়ী দেখব সে কতটা পরিমাণ হিটটা ডিসিপিয়েট করছে, বা তার ক্ষেত্রে রেট অফ হিট ট্রান্সফার কত, মানে কিউ ডট অফ ফিন সেটা কতটা আসছে আমরা দেখব। তো তার জন্য তোমার কিছু অ্যাজাম্পশন আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে, সেই আমি ডেরিভেশনটা করব, তোমাকে বোঝাবো। দেখো অ্যাজাম্পশনটা কি না, প্রথম অ্যাজাম্পশন হচ্ছে তোমাকে কনসিডার করতে হবে এটা ওয়ান ডাইমেনশনাল, এবং তোমাকে এক্স ডাইরেকশন কনসিডার করতে হবে। সেকেন্ড অ্যাজাম্পশন স্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে তুমি জানো যে স্টেডি স্টেট মানে কোনো কিছু ক্ষেত্রে স্টেডি ফ্লো মানে কি, প্রত্যেকটা আফটার সার্টেন টাইম সেম অ্যামাউন্ট অফ ফ্লো হচ্ছে, সেম ভাবে ফ্লো হচ্ছে, ঠিক তেমনই স্টেডি স্টেট মানে কি, তোমার ধরো কোনো একটা সিস্টেমে একটি হিট জেনারেট হচ্ছে, সেটা ডিসিপিয়েট হচ্ছে, সেটা সেম অ্যামাউন্টে সেম ভাবে হিট জেনারেট হচ্ছে আফটার টাইম বাই টাইম, যত টাইম চেঞ্জ করে দাও সেটা সেম ভাবে হচ্ছে, তখন তাকে স্টেডি স্টেট বলা। আদারওয়াইজ যদি টাইমের উপর ডিপেন্ড করে তখন তাকে ট্রানজিয়েন্ট স্টেট বলা হয়। তাহলে আমরা স্টেডি স্টেট আমরা অ্যানালিসিসটা করব, এবং আমরা ধরে নেব এই যে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য ফিন যেটা কি সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং আমরা এটা ধরে নেব যে নো কিউ ডট জি, নো কিউ ডট জি মানে কোন রকম হিট জেনারেশন হবে না, কার মধ্যে, ফিন্সের মধ্যে। সিস্টেমের মধ্যে তো অবভিয়াসলি হিট জেনারেট হচ্ছে, তাই জন্য সেটাকে ডিসিপিয়েট করার জন্য তো ফিন্স লাগাচ্ছে, বাট আমি ধরে নেব যে ফিন্সের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে হিট জেনারেট হচ্ছে না। দেখে নেওয়া যাক লাস্ট অ্যাজাম্পশন যে আমি রেডিয়েশনকে নেগলিজেবল ধরবো, আমি তোমাদের বলেছি এই ক্ষেত্রে কিন্তু কনভেকশনটা ডমিনেন্ট ক্যারেক্টার। দেখে নেওয়া যাক তাহলে দেখো আরেকটা জিনিস তোমাকে, তাহলে এক্স ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন, এবং at x is equal to 0 এর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে x is equal to 0 টেম্পারেচারকে আমরা বলি বেস টেম্পারেচার, আমরা নতুন নাম দিয়েছি যে x is equal to 0 টেম্পারেচার বেস টেম্পারেচার বলবো TB। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার একটা ফিন্স যার একটা স্মল পার্ট আমি কনসিডার করে দেখবো সেখানে টেম্পারেচার ভ্যারিয়েশন কি আসছে এবং সেখানে রেট অফ হিট ট্রান্সফার কত আসছে। চলো আমরা সেই ডেরিভেশনটা তাহলে আস্তে আস্তে শিখে নিই। আচ্ছা, তোমাকে এখানে একটা জিনিস বুঝিয়ে রাখি, এই যে স্মল জায়গাতে আমরা দেখছি যেখান থেকে আমরা বুঝতে চাইছি এই যে স্মল অ্যামাউন্টের মধ্যে কতটা পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে এই ফিন্সের মাধ্যমে, অথবা সেখানে টেম্পারেচার ডিফারেন্সটা কি হবে, টেম্পারেচার ভ্যারিয়েশনটা কি হবে। তো দেখো এইটুকু জায়গার যে এরিয়া, মানে এইটুকু জায়গা টোটাল সারফেস এরিয়াটা কি হবে, তোমার এই যেটাকে যদি 3D কনসিডার করো, 3D এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি সারফেস এরিয়াটা যেটা হবে সেটা ক্ষেত্রে আমাদের কমপ্লিট সারফেস এরিয়াটা নিতে হবে। তো এর ক্ষেত্রে যেটা হবে দেখো, মানে ধরো তোমার একটা সার্কুলার কোনো ফিন আছে, সার্কুলার ফিনের ক্ষেত্রে দেখো তুমি এইটুকু জায়গার মধ্যে কতটা পরিমাণ হিট জেনারেট হয়ে ডিসিপিয়েট হচ্ছে এই দুটো মার্কারের যে কালি দিয়ে আছে, এই যে দুটো কালি, এটার মধ্যে তুমি দেখতে চাইছো। তাহলে টোটাল পেরিমিটারটা তার সাথে এইটুকু যে লেন্থ, এই লেন্থটা দেখো ভালোভাবে অবজার্ভ করো, এই যে এই দুখানা মার্কারের দাগের মধ্যে এই গোটা ফিন্সের মধ্যে, এটা ধরো তোমার গোটাটা ফিন্স, তার মধ্যে তুমি শুধুমাত্র এইটুকু দুটো মার্কারের যে মাঝের যে অঞ্চল, এখান দিয়ে কতটা হিট ডিসিপিয়েট হচ্ছে বা সেখানে রেট অফ হিট ট্রান্সফার কি বা সেখানে টেম্পারেচার ভ্যারিয়েশন কি, শুধু এইটুকু জেনে তুমি গোটাটা জানতে চাইছো। তাহলে কি হবে, এইটুকু জায়গা কত, এর টোটাল পেরিমিটারটা কত, এবং তার সাথে এর যে লেন্থ, এর যে ডিএক্স, এই যে যদি ডিএক্স ডিস্টেন্স হয় এই দুটোর মাঝের যে অঞ্চলটা, তাহলে তার লেন্থকে মানে পেরিমিটার এবং তার লেন্থ ডিএক্স আমি ধরে নিচ্ছি স্মল লেন্থ এইটুকু, তাহলে সেই দুটোকে গুণ করলে কিন্তু সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, সেখান থেকে তুমি যেটা পাবে এর যে সারফেস এরিয়া এএস, সারফেস এরিয়াটা কিন্তু পেয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে পেরিমিটার ইনটু তার লেন্থ ডিএক্স। চলো আমরা তাহলে অ্যানালিসিসটা করে নিই, ডেরিভেশনটা শিখে নিই।
চলো দেখো, আমি রেক্ট্যাঙ্গুলার ফিন্সটা আমি কি করেছি, 1D করতে বলেছিলাম, আমরা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম। দেখো তাহলে এইটা হচ্ছে ধরো একটা কোনো ওয়াল যেখানে এর মধ্যে তোমার কিউ ডট জি হিট জেনারেট হচ্ছে, এবং এই জিনিসটা তুমি এটা তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফিন্সটা 1D কে দেখানোর ফলে এরকম হয়েছে, এবং তুমি এই পার্টিকুলার এইটুকু অঞ্চলের মধ্যে এইটুকু এরিয়ার মধ্যে দেখে নিতে চাইছো এর মধ্যে রেট অফ হিট ট্রান্সফার কত বা টেম্পারেচার ভ্যারিয়েশন কত আসছে। দেখো আমি ধরে নিলাম এই যেখানে আমরা স্টার্টিং পয়েন্ট করলাম সেখানে কিউ ডট এক্স অ্যামাউন্ট অফ হিট আমার আসছে, এবং আমি ধরে নিলাম এটা ছিল তোমার এক্স ডাইরেকশন, এবং ধরে নিলাম এই যে দূরত্ব হচ্ছে এক্স, এবং এইটা স্মল ডিসটেন্স আছে ডিএক্স ডিসটেন্সে আছে, লেন্থটা হচ্ছে ডিএক্স, এবং আমি ধরে নিলাম এই যে এই ওয়ালটাতে যেটা ঢুকছে সেটা কিউ ডট এক্স, এবং যেটা বেরিয়ে যাচ্ছে তার নাম আমি দিলাম কিউ ডট এক্স প্লাস ডিএক্স। এটা x প্লাস dx মানে এই যে ভ্যালুটা এর থেকে বেশি তা কিন্তু না, আমি জাস্ট পজিশন অনুযায়ী নাম দিচ্ছি। অ্যাট x ডিসটেন্স, এই যে অ্যাট x ডিসটেন্স এটার নাম দিলাম কিউ ডট x, আর অ্যাট x এইটা এই টোটাল ডিসটেন্সটা কত হলো x প্লাস dx না, তাহলে এইটার পয়েন্টের নাম দিলাম, এখান থেকে যে হিটটা বেরিয়ে যাচ্ছে তার নাম দিলাম কিউ ডট x প্লাস dx। এগুলো সাফিক্সে আছে, এটার মানে এটা না যে এই কিউ ডট x প্লাস dx এর ভ্যালু বেশি কিউ ডট x এর ভ্যালু কম, এটা কিন্তু নয়। তোমার যেখানে এখানে যেটা রেট অফ হিটটা যেখানে ট্রান্সফার হয়েছে এখানে যেটা এসেছে আর এখান থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা ধরে নিলাম কিউ ডট এক্স প্লাস ডিএস, আমি নামকরণ করলাম। এবার দেখো তাহলে তোমার যেহেতু এটা ফিন্স, তো এটাও কনভেকশনের মাধ্যমে, এখানে তোমার এয়ার আছে, এখানকার টেম্পারেচার টি ইনফিনিটি আছে, এখানে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ আছে, তো এটা কি করবে এইটুকু অঞ্চলের মধ্যে যে তাহলে তোমার হিট ট্রান্সফার হবে, এবং সেটার নাম কি, সেটাই ছিল তোমার কিউ ডট ফিন, তাই না? কিউ ডট এখানে ফিন্স, দেখো ফিন্সের মাধ্যমে যেটা বেরিয়ে যাবে, এখন তুমি বলো এটা একটা সলিড মেটেরিয়াল ফিন্স, আর এখানে বাইরে তোমার এয়ার বা অন্য কিছু লেয়ার আছে, তো তার ফলে কি হবে, এখানে কনভেকশন হবে, অবভিয়াসলি কন্ডাকশন তো পসিবল না, বা কনভেকশনটা এখানে ডমিনেন্ট ক্যারেক্টার, তাহলে এখানে ম্যাক্সিমাম যেটা হবে সেটা কনভেকশন হিট ট্রান্সফার হবে, আর আমরা তো ধরেই নিয়েছিলাম যে রেডিয়েশনটা নেগলিজেবল, তাই না? অ্যাজাম্পশনে ধরেছিলাম, মনে করার চেষ্টা করো। তাহলে দেখো আমরা যদি এখন এনার্জি ব্যালেন্সটা শিখি, এনার্জি ব্যালেন্স, তো এনার্জি ব্যালেন্সে কি বলে, কোন একটা পার্টিকুলার এরিয়াতে যে পরিমাণ হিট ঢুকেছে আর যে পরিমাণ বেরিয়ে গেছে সেই দুটো ইকুয়াল হবে। দেখো এইখানে এই ফার্স্ট ওয়ালে কতটা এলো, কিউ ডট এক্স অ্যামাউন্ট অফ হিট তো ইনলেট হলো, বেরিয়ে কে গেল, দেখো কিউ ডট এক্স প্লাস ডিএক্স, এটা তো বেরিয়ে গেলই, তার সাথে আরেকটা পার্ট কনভেকশনের মাধ্যমে কিন্তু হিট ট্রান্সফার হয়ে গেল, তাহলে যে অ্যামাউন্ট কিউ ডট এক্স এখন দুটো পার্টে ভাঙছে, একটা কিউ ডট এক্স প্লাস ডিএক্স প্লাস কিউ ডট কনভেকশন, কিউ ডট কনভেকশন। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো তুমি কিউ ডট কনভেকশনের ফর্মুলা জানো, কি জানো? কিউ ডট কনভেকশন ইজ ইকুয়াল টু, তোমাকে নিউটনস ল অফ কুলিং অনুযায়ী শেখানো হয়েছিল, h ইনটু as ইনটু ts মাইনাস t ইনফিনিটি। এবার তুমি বলবে এটা তো আমি কমপ্লিট এরিয়া নিচ্ছি না, খুব স্মল এরিয়া নিচ্ছি, তাহলে এই as টা কি হয়ে যাবে, এই as টা অ্যাকচুয়ালি খুব স্মল, বাট das, এই s লিখছি ফর সারফেস এরিয়া। ওকে, বোঝা গেল? তাহলে কিউ ডট কনভেকশন এবং কিউ ডট এক্স ইজ ইকুয়াল টু কিউ ডট এক্স প্লাস ডিএক্স প্লাস কিউ ডট কনভেকশন। এবার দেখো তাহলে আমি এটা লিখে নিলাম, তাহলে দেখো আবার এই জিনিসটা কিউ ডট এক্স প্লাস ডিএক্স তুমি নেক্সট লাইনে করো, কিউ ডট এক্স ইজ ইকুয়াল টু, একটা জিনিস তোমাকে ম্যাথমেটিক্যালি মনে রাখতে হবে, কিউ ডট এক্স প্লাস ডিএক্স কে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনুযায়ী লেখা যায় যে কিউ ডট এক্স প্লাস, তোমাকে লেখা যাবে ডেল কিউ ডট এক্স ডিভাইডেড বাই ডেল এক্স ইনটু ডিএক্স। এই যে তোমার এই পার্টটাকে তুমি এইভাবে ব্রেক করে নিতে পারো, সেটা হচ্ছে কিউ ডট এক্স প্লাস ডিএক্স ইজ ইকুয়াল টু কিউ ডট এক্স প্লাস ডেল কিউ ডট এক্স বাই ডেল এক্স ইনটু ডিএক্স, এই দুটো ডেল, এটা কিন্তু ডি, এই পার্থক্যটা মনে রাখবে। প্লাস কিউ ডট কনভেকশনে তুমি কি ফর্মুলা করেছো, এইচ ইনটু ডিএএস ইনটু টিএস মাইনাস টি ইনফিনিটি, তাহলে লিখে নাও এইচ ইনটু ডিএএস ইনটু টিএস মাইনাস টি ইনফিনিটি। ওকে, বোঝা গেল? টিএস মাইনাস টি ইনফিনিটি। এবার দেখো তুমি এই যে ডিএএস, এটা কি পড়েছিলে, এইটা অ্যাকচুয়ালি যখন এটাকে স্মল ডিএক্স ধরছো, তাহলে এটা অ্যাকচুয়ালি কি ছিল, ডিএএস, মানে তোমার সারফেস এরিয়াটা, সারফেস এরিয়া কি বলেছিলাম এই পেনের ক্ষেত্রে, এই দুটো যে দাগ, এই দুটো দাগের মধ্যবর্তী ডিসটেন্স, এবং এটা কতটা পেরিমিটার যাচ্ছে, তাহলে পেরিমিটার ইনটু তার যে পেরিমিটার ইনটু এর যে লেন্থটা সেটা ছিল, তাহলে দেখো পেরিমিটার ইনটু লেন্থ পি ইনটু ডিএক্স, সেটা আমি এখানে বসাতে পারি ডিএস এর জায়গায়, তাহলে এখন কি পাচ্ছি, কিউ ডট এক্স ইজ ইকুয়াল টু রাইট সাইডেও কিউ ডট এক্স প্লাস ডেল কিউ ডট এক্স divided by del x into dx plus h into das এর ভ্যালু কত, p into dx, তাহলে p into dx। এবার দেখো এখান থেকে যেটা পেলাম ts minus t infinity। তাহলে এতটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, তুমি এখানে একটা কথা বলো যে এই ওয়ালের এইখানে টেম্পারেচার বেশি হবে না এখানে টেম্পারেচার বেশি হবে? এইখানে তোমার হিট জেনারেট হচ্ছে, তাহলে এর কাছে কি আছে? যদি আমি এই অঞ্চল এই যে ওয়ালটার নাম দিই 1, এই ওয়ালটার নাম দিই 2, তাহলে তুমি বলো 1 এর টেম্পারেচার মানে হিটটা বেশি আসবে, 1 এর টেম্পারেচার বেশি না 2 এর টেম্পারেচার বেশি? অবভিয়াসলি 1 পয়েন্টের টেম্পারেচারটা সামথিং বেশি হবে। তো আমি ধরে নিলাম এই পয়েন্টের যে টেম্পারেচার মানে এই দিকের যে টেম্পারেচার সেটা হচ্ছে T প্লাস সাম অ্যামাউন্ট বেশি, যেটা হচ্ছে DT, T প্লাস DT। আর এই দিকে ধরে নিলাম তোমার টেম্পারেচার তাহলে একটু কম হবে, সেটা ধরে নিলাম T। আচ্ছা, তাহলে এই দিকটা হলো T প্লাস DT, এই দিকটা হলো T, এবং বাইরের তোমার যে টেম্পারেচার আছে সেটা হচ্ছে T ইনফিনিটি। বোঝা গেল? তাহলে দেখো তুমি এই যে আমরা Ts - T ইনফিনিটি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, T ইনফিনিটি ঠিক আছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই Ts মানে এই ফিন্সের যেটুকু আমি কনসিডার করছি তার টেম্পারেচার কত দেখো, তার টেম্পারেচার হচ্ছে এই যে এন্ড পয়েন্টে যে টেম্পারেচার মানে T, এটাকে আমি কনসিডার করব। তাহলে এই Ts এর জায়গায় অ্যাকচুয়ালি তুমি এখন লিখতে পারো T। তাহলে এটা হচ্ছে ফর্মুলা দেখো হয়ে গেল T - T ইনফিনিটি, এখানে হয়ে গেল T - T ইনফিনিটি। আরেকবার বলি যে আমি ধরে নিলাম এইখানে টেম্পারেচারটা সামান্য বেশি হবে, তাই এখানে টেম্পারেচার এই দিকের পয়েন্টের টেম্পারেচার যদি T ধরো, তাহলে আগের পয়েন্টের টেম্পারেচার এই জায়গার টেম্পারেচার অবভিয়াসলি সাম অ্যামাউন্ট বেশি হতে হবে, তাহলে T প্লাস DT সাম অ্যামাউন্ট বেশি, আর এই দিকের টেম্পারেচার তাহলে T। আর এই যে যখন ফিন্সটা আসছে, এই ফিন্সটা যখন কনসিডার করবে তার এন্ড পয়েন্টের টেম্পারেচার এবং বাউন্ডারি টেম্পারেচারের ডিফারেন্স, সেটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার। তাহলে এখন H * dAs * Ts - T ইনফিনিটি, এই Ts এটা হয়ে যাবে T, জাস্ট এই টেম্পারেচারটা। বোঝা গেল? এই দিকের টেম্পারেচারটা। তাহলে সেটা নিয়ে আমি এতদূর পর্যন্ত কাজ করলাম। এবার দেখো বোথ সাইড q.x আছে, আর এখানে তোমাকে একটা বলেছিলাম যে x = 0 to t = tb হয়। আশা করছি তুমি এই ছবিটা বুঝতে পেরেছো। তাহলে এইদিকে রাইট সাইড পার্টটা আমরা একটু মুছে দিই তাহলে, আর এটা আশা করছি বুঝতে পেরেছো dAs কিভাবে p * dx হলো, তোমাকে সেটা পেন এর মাধ্যমে দেখালাম, সেই এরিয়াটা সারফেস এরিয়াটা তোমার কি আসে। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমরা এই এক্সপ্রেশনটা কি আসছে। দেখো বোথ সাইড q.x কেটে গেল, তাহলে রাইট সাইডে কি পাবো 0 = যেটা পাবো del x। এবার দেখো এই যে q.x এই যে টার্মটা আছে q.x, এই q.x টা অ্যাকচুয়ালি কি? এই q.x টা হচ্ছে এই যে ফার্স্ট ওয়াল, এই ওয়ালের মধ্যে যে অ্যামাউন্ট অফ হিটটা ঢুকেছিল, সেই যে অ্যামাউন্ট হিটটা এখানে এসেছিল। এবার ভাবো এইটা তো টোটাল সলিড ম্যাটেরিয়াল, তাহলে এখানে কোন পদ্ধতিতে হিট ট্রান্সফার হবে? কন্ডাকশন, কনভেকশন না রেডিয়েশন? অবভিয়াসলি কন্ডাকশনের মাধ্যমে হবে। তাহলে এই q.x টা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডাকশনের মাধ্যমে যে পরিমাণ হিট এই সিস্টেম থেকে এই ফার্স্ট ওয়ালে এসেছিল। তাহলে কন্ডাকশনের ফর্মুলা কি হয়? কন্ডাকশনের ফর্মুলা তোমাদের বলেছিলাম কন্ডাকশনের ভিডিওতে, সেটা হচ্ছে - k * AC, C ফর লিখলাম কন্ডাকশনের জন্য যে এরিয়া, AC * dt/dx। এবার দেখো এই k * AC * dt/dx সেটা লিখলাম, এবং রাইট সাইডে তোমার কি আছে dx পার্টটা আছে, প্লাস আর কি আছে h * p * dx * t - t ইনফিনিটি। বোঝা গেল? জাস্ট h p dx t - t ইনফিনিটি যেমন ছিল লিখলাম, আমি জাস্ট এটাকে করলাম q.x এর ভ্যালু বসালাম - k * AC * dt/dx, বিকজ এই q.x is nothing but যে অ্যামাউন্ট অফ হিটটা ট্রান্সফার হয়েছে কন্ডাকশনের মাধ্যমে এই ফার্স্ট এক নম্বর জায়গাতে। এইটুকু রিজিয়ন নিয়ে আমরা কাজ করছি, তাই এর নাম দিয়েছি 1, এই এন্ড পয়েন্টের নাম দিয়েছি 2। ঠিক আছে, তাহলে এটা হলো q.x। বোঝা গেল? তাহলে দেখো তুমি এই পার্টটা রাইট সাইডে আনো। এবার তুমি কি কনসিডার করেছিলে এই যে থার্মাল কন্ডাক্টিভিটি k is constant এবং এরিয়া AC is nothing but conductive area, সেটাও কনস্ট্যান্ট। তাহলে দেখো তুমি এখান থেকে যেটা লিখতে পারবে, যদি তুমি এদিকে 0 আছে, রাইট সাইডে দেখো কি পাচ্ছ - k * AC, এই দুটো কনস্ট্যান্ট, del dt del x dx। তো এটাও যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে অ্যাকচুয়ালি d স্কয়ার চলে আসে, তাহলে এটা হয়ে যাবে d²t/dx²। জাস্ট তুমি এটা ভাবো, এটা গুণ করলে ভেবে নাও del dt del x মানে del dx² উপরে রইলো d²t/dx²। ওকে, আচ্ছা। আর দেখো তাহলে পাশে কি আছে? পাশে dx গুণ আকারে ছিল, তুমি এদিকে লিখলে dx, এবং প্লাস তোমার যে পার্ট ছিল h p dx এবং t - t ইনফিনিটি। এবার বা এই পার্টটাকে আমি লেফট সাইডে আনলাম, তাহলে কি পাবো k * AC d²t/dx² dx, সেটা ইজ ইকুয়াল টু h p dx t - t ইনফিনিটি। ওকে, দেখো বোথ সাইড তোমার dx আছে, তাহলে dx কেটে দিলাম। তাহলে দেখো এখান থেকে তুমি যেটা পাবে d²t/dx² মাইনাস এখানে KAC আছে, KAC d²t - dx²
মাইনাস এইচপি টি মাইনাস টি ইনফিনিটি, তুমি এইদিকে যদি এই পার্টটা আনো সেটা ইজ ইকুয়াল টু 0। এবার দেখো কেএসি এই টার্মটাকে আমি সবকিছু দিয়ে মানে এই টার্মটা দিয়ে আমি সবকিছু ডিভাইড করে দিলাম, তাহলে কি পাবো d স্কয়ার t বাই dx স্কয়ার মাইনাস hp বাই কেএসি ইনটু t মাইনাস t ইনফিনিটি, দ্যাট ইজ গোইং টু বি 0। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো এবার এসো দেখো d স্কয়ার t বাই dx স্কয়ার মাইনাস hp বাই কেএসি t মাইনাস t ইনফিনিটি। দেখো এই hp বাই কেএসি টার্মটা কে আমি একটা নতুন কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করছি, এর নাম দিলাম hp বাই কেএসি, এটাকে আমি লিখছি hp বাই কেএসি ইজ ইকুয়াল টু m স্কয়ার, সাম নিউ কনস্ট্যান্ট দিয়ে দিলাম। আর দেখো আমি যার একটা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে এই যে t মাইনাস t ইনফিনিটি, এই টেম্পারেচারটাকে আমি থিটা নাম দিলাম, t মাইনাস t ইনফিনিটি কে থিটা নাম দিলাম, আর hp বাই কেএসি এটাকে m স্কয়ার নাম দিলাম, যাতে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড ফরম্যাটে আছে। দেখো t মাইনাস t ইনফিনিটি যদি থিটা হয় তাহলে d স্কয়ার t বাই dx স্কয়ার কি হবে, তুমি t মাইনাস t ইনফিনিটি কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে তো প্রথমে কি পাবে dt বাই dx, এটা সমান কি পাবে dt বাই dx, কারণ তুমি যদি t ইনফিনিটি তো কনস্ট্যান্ট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সেটা যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তো 0 হয়ে যাবে। আর দেখো এটা যদি আবার ডবল ডিফারেন্স করো তাহলে কি পাবে d স্কয়ার t বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু d স্কয়ার থিটা বাই dx স্কয়ার। তাহলে জাস্ট এখন ইকুয়েশনটা কি চেঞ্জ আসবে, d স্কয়ার t বাই dx স্কয়ার এর জায়গায় তুমি এখন লিখতে পারবে d স্কয়ার থিটা ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস hp বাই ks এর জায়গায় তুমি কি লিখতে পারবে m স্কয়ার ইনটু t মাইনাস t ইনফিনিটি এর জায়গায় কি লিখতে পারবে তুমি থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন যে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটা x আর থিটার রেসপেক্টে, মানে টেম্পারেচারটা আগে ভ্যারি করছিল x এর সাথে, এখন টেম্পারেচার ডিফারেন্সটাকে আমরা নাম দিয়েছি থিটা, তাহলে থিটা এখন ভ্যারি করছে x এর সাথে, এটা অবভিয়াস স্টেটমেন্ট তাই না। তাহলে দেখো d স্কয়ার থিটা বাই dx স্কয়ার মাইনাস m স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এক্সপ্রেশনটা এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে তুমি যদি থিটার সলিউশন পেতে চাও তাহলে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে থিটার ভ্যালু কি আসে বলো, সেটা দেখে নাও। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে থিটার ভ্যালু কি আসে, আশা করছি তোমরা এই পার্টগুলো বুঝতে পেরেছো তাই না। দেখো হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে থিটার ভ্যালু যেটা আছে, থিটা নরমালি কি হয় কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রালস, তো কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে পার্টিকুলার ইন্টিগ্রালস এর ভ্যালু 0 হয় ফর হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফর হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন pi is equal to 0 হয়। তাহলে তোমার থিটার যে ভ্যালু হবে সেটা হবে জাস্ট কমপ্লিমেন্টারি ফাংশন। তো তুমি যদি এটা বুঝতে না পারো আমার ম্যাথমেটিক্স 3 প্লেলিস্টে তোমরা গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন ODPD সেটা তোমরা একবার দেখে নিও। দেখো এবার দেখো থিটা ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন, ওকে। থিটা কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে ভ্যালু কি হয়, এখানে তোমাকে দুটো রুট বার করতে হয়। এখানে দেখবে তুমি এই ইকুয়েশনটাকে সলভ করলে তুমি দুখানা রুট পাবে, একটা আলফা 1 পাবে সেটা প্লাস m পাবে এবং আলফা 2 যেটা পাবে সেটা মাইনাস m, একটা রুট পাবে প্লাস m একটা রুট পাবে মাইনাস m। তাহলে দেখো তোমার থিটার যে সলিউশনটা সেটা কি আসবে, তুমি দুখানা রিয়েল ডিস্টিংক্ট রুট পেয়েছো, তার ক্ষেত্রে থিটার যে ভ্যালু হয় সেটা হয়ে যায় c1 e টু দি পাওয়ার আলফা 1x মানে mx হয়ে যাবে প্লাস c2 e টু দি পাওয়ার অফ আলফা 2x মানে মাইনাস mx হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার এখন থিটা, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, তার ভ্যালু হচ্ছে c1 e টু দি পাওয়ার mx প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে দেখো আমরা যেটা ফার্স্ট আমাদের যে অ্যানালিসিস যেটা ছিল সেটা ছিল আমাদের একটা টেম্পারেচার ভ্যারিয়েশন সেটার ইকুয়েশন বার করা, তো সেই ডেরিভেশনটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করলাম। কিন্তু এর মধ্যে c1 c2 দুটো কনস্ট্যান্ট টার্ম চলে এসেছে, তার মানে তোমার যেমন ফিন্স আসবে তার বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী c1 c2 কে বার করতে হবে এবং তোমার তবেই এই c1 c2 কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে তোমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। এবার আমরা দেখে নেব, আমরা শেপ অনুযায়ী ফিন্সটা পড়েছিলাম, এবার আমরা কিছু পার্টিকুলার ফিন্সের উদাহরণ দেখে নেব এবং সেইগুলোর মাধ্যমে কি বাউন্ডারি কন্ডিশন আসছে সেগুলো সম্পর্কে আস্তে আস্তে ডিসকাস করব। দেখো তাহলে আমরা যেটা বলেছিলাম যে থিটা আমি টেম্পারেচার ভ্যারিয়েশনের একটা এক্সপ্রেশনটা পেয়ে গেছি যেটা c1 e টু দি পাওয়ার mx প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস mx, যেখানে c1 c2 এর ভ্যালু তুমি জানতে পারলেই তোমার এই ফার্স্ট এক্সপ্রেশন তোমার যেটা দরকার ছিল সেটা তুমি ফাইন্ড আউট করতে পারবে। এবার দেখো এই ফিনস বিভিন্ন ধরনের হতে পারে, আগে তোমার শেপ নিয়ে ফিন বলেছিলাম, এবার লেন্থ নিয়ে আর একটু স্পেশাল ক্যারেক্টার নিয়ে ফিন সম্পর্কে কিছু জানবো। সেটা হচ্ছে প্রথম যে ফিন সেটা হচ্ছে ইনফাইনাইটলি লং ফিন।
ইনফাইনাইটলি লং ফিন মানে কি সেটা আমি তোমাকে বলবো। এবং দেখো সেকেন্ড টাইপ অফ ফিন হচ্ছে শর্ট ফিন উইথ ইনসুলেটেড টাইপ। ইনসুলেটেড টাইপ শর্ট ফিন সেটাও আমি তোমাকে বলবো, এবং শর্ট ফিন উইদাউট ইনসুলেটেড টাইপ কি সেটাও আমি তোমাকে বলছি। দেখো ইনফাইনাইটলি লং ফিন তোমার মাথায় আসবে তাহলে ফিনটাকে কি আমরা 5 কিলোমিটার 6 কিলোমিটার এত বড় ফিন করব? ইজ ইট ট্রু? না, এটা অ্যাকচুয়ালি ট্রু না। ইনফাইনাইটলি লং ফিন এটার মানে হচ্ছে ধরো এই হাতটা আমার একটা কোনো সিস্টেম যেখানে হিট জেনারেট হচ্ছে, আমি এটাকে হিটটা ডিসিপিয়েট করতে চাইছি আর এখানে একটা পিন ফিন লাগিয়েছি। যেই ফিনটার টেম্পারেচার কি হবে এই এন্ড যেখানে সিস্টেম আছে তার কাছে at x = 0 তে তোমার টেম্পারেচার এখানে বেশি হবে। আস্তে আস্তে যখন ফিনস্টার শেষের দিকে আসছে এন্ড পয়েন্টে আসছে টেম্পারেচার কি হবে আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। টেম্পারেচার ডিক্রিজ হতে হতে যদি কোনো ফিনের এন্ড টিপ, এই যে এন্ড টিপ এর টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ইকুয়াল হয় তখন তাকে কনসিডার করা হয় একটা ইনফাইনাইটলি লং ফিন বলে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো তোমার কাছে কোনো একটা ওয়াল আছে যেখানে তোমার এরকম ভাবে একটা ফিন্স রাখা আছে। এবার ধরো এই যে ওয়ালের মধ্যে তো এখানে হিট জেনারেট হচ্ছে, এটা একটা সিস্টেম, এখানে হিট জেনারেট হচ্ছে। তো এই সিস্টেমের এই পয়েন্টে এটা কত, এটা at x = 0, এই পয়েন্টের টেম্পারেচার কম বেশি হবে না এই পয়েন্টের হবে। অবভিয়াসলি এখানে যখন হিট জেনারেট হচ্ছে তাহলে এই পয়েন্টের টেম্পারেচার যেটা টিবি ছিল বেস টেম্পারেচার এটা অবভিয়াসলি বেশি হবে। সেটা আস্তে আস্তে কি হবে টেম্পারেচারটা আস্তে আস্তে কমছে, এবং এই যে এন্ড পয়েন্টে এসে টেম্পারেচারটা যদি টিবি এই টেম্পারেচারটা যদি কমে কমে টিবিটা কমে কমে আস্তে আস্তে যদি এন্ড পয়েন্টের টেম্পারেচারটা T∞ হয় তখন এই ফিনটা যতটাই লম্বা হোক না কেন 5 সেন্টিমিটার হোক বা 500 সেন্টিমিটার, তো সেটা লেন্থের উপর ডিপেন্ড না করে তখন এই ফিনটাকে আমি বলতে পারবো ইনফাইনাইটলি লং ফিন। তাহলে ইনফাইনাইটলি লং ফিন এটার মানে কি বোঝায়? ইট মিন্স দ্য এন্ড টিপ টেম্পারেচার of fin it becomes our ambient temperature, okay, ambient temperature। দেখো আজকে আমরা ইনফাইনাইটলি লং ফিন নিয়ে আলোচনা করব, তার ক্ষেত্রে থিটার এক্সপ্রেশন কি হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার ক্ষেত্রে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট তোমার যে কিউ ডট ফিন সেটার ভ্যালু কত আসবে সেটা আমরা আজকে ফাইন্ড আউট করব। এবং শর্ট ফিন উইথ ইনসুলেটেড টাইপ এবং শর্ট ফিন উইদাউট ইনসুলেটেড টিপ এটা নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখো আমি তোমাদের সামনে একটা ইনফাইনাইট লং ফিন কনসিডার করছি। এইটা ইনফাইনাইট লং ফিন তাহলে কেন? কারণ এইখানে দেখো x = 0 পয়েন্ট টেম্পারেচারকে আমরা বলি বেস টেম্পারেচার। এই বেস টেম্পারেচার কিন্তু এইটা হচ্ছে তোমার সিস্টেম এইদিকে আছে। তো এটা যখন টেম্পারেচার কমতে কমতে এই এন্ড পয়েন্টে যখন আসছে, এন্ড টিপ অফ দ্য ফিন যখন আসছে, এই টেম্পারেচারটা যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার T∞ এর সাথে ইকুয়াল হয় তখন তাকে বলবো ইনফাইনাইট লং ফিন। আমি কনসিডার করলাম এই যে ফিনটা আমি কনসিডার করছি যার থার্মাল কন্ডাক্টিভিটি K যেটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট থার্মাল কন্ডাক্টিভিটি K এর যে এই যে ফিনটাকে আমি ইনফাইনাইট লং কনসিডার করলাম। এবার এর ক্ষেত্রে আমি টেম্পারেচার ভ্যারিয়েশন এবং কিউ ডটের ফিনের ভ্যালু বার করব। চলো দেখে নেওয়া যাক তাহলে এখানে বাউন্ডারি কন্ডিশন কি কি আছে। যখন তোমাকে কোনো 2 ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে তাহলে সেখানে তোমার দুখানা বাউন্ডারি কন্ডিশন মিনিমাম তোমার প্রয়োজন। দেখো প্রথম বাউন্ডারি কন্ডিশন সেটা কি, এটাকে বেশি ছোট আকারে লিখছি বাউন্ডারি কন্ডিশন। এবার হ্যাঁ তুমি যদি বাউন্ডারি কন্ডিশন সম্পর্কে না জানো তাহলে তুমি কিন্তু আমার হিট ট্রান্সফারের প্লেলিস্টের ভিডিওতে যাও, সেখানে বাউন্ডারি কন্ডিশন যে 4-5 ধরনের বাউন্ডারি কন্ডিশন আমাদের হয়, নিউম্যান টাইপ বা আরো যে সমস্ত বাউন্ডারি মিক্স বাউন্ডারি কন্ডিশন, তারপর যে বাউন্ডারি কন্ডিশন গুলো আছে সেগুলো নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি। এবং তাহলে দেখে নাও বাউন্ডারি কন্ডিশন। এখানে প্রথম যে বাউন্ডারি কন্ডিশন 1 নম্বর বাউন্ডারি কন্ডিশন আমরা লিখতে পারি দেখো যে at x = 0 আমরা জানি T টেম্পারেচার = TB যেটা হচ্ছে বেস টেম্পারেচার। এবার তুমি সবকিছু থিটার রেসপেক্টে করেছো তাই তুমি সবকিছু এখন থিটার রেসপেক্টে করো। থিটা সমান তোমার কি ছিল T - T∞, ওকে। তাহলে দেখো এই থিটার এই T∞ কে তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি এই টিটা এটা চেঞ্জ করতে পারো। যদি T এর বদলে TB - T∞ লেখো তখন এই থিটার নামই হয়ে যাবে থিটা এট দ্য পয়েন্ট B। বুঝে গেল? তুমি T∞ তে চেঞ্জ করতে পারবে না, কিন্তু T এর জায়গায় ধরো তুমি B লিখছো, TB সাফিক্সে বেস টেম্পারেচার -T∞ করছো তখন এই থিটাকে নতুন নাম দিলাম থিটা B। যদি এইটা চেঞ্জ হয় জাস্ট এটার জন্য উপর চেঞ্জ করে তুমি নামটা দিতে পারো, ওকে। তাহলে দেখো at x = 0 তে T = যদি TB হয়, T যদি TB হয় তাহলে থিটা কি হয়ে যাবে, থিটা থিটা B হয়ে যাবে। কিভাবে? দেখো আমরা সেটাই করলাম, T TB বসিয়েছিলাম, T TB নতুন নাম কি থিটা B,
তাই না? এই দেখো এই জিনিসটা, তাহলে এক নম্বর বাউন্ডারি কন্ডিশন পেলাম যে at x is equal to 0 if t is equal to tb বেস টেম্পারেচার, সেটা হচ্ছে থিটা is equal to থিটা বি হয়ে যায়। এবং দেখো দু নম্বর বাউন্ডারি কন্ডিশন আমরা কি পাবো, দু নম্বর বাউন্ডারি কন্ডিশন যেটা পাবো at x is equal to infinity, তুমি তো বলছো যে ইনফাইনাইট লং ফিন, তো at x is equal to infinity তে কি হবে, তোমার এই যে এন্ড পয়েন্টের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হয়ে যাবে, মানে তোমার টেম্পারেচার এখন হয়ে যাবে t is equal to হয়ে যাবে t infinity। t is equal to t infinity থিটার উপর কি ইফেক্ট করবে, থিটা সমান কি হয়, t minus t infinity হয়। এখন এই তোমার t কি হয়ে গেছে, t infinity, তাহলে t infinity minus t infinity কি হয়ে যাবে 0, তাহলে তুমি থিটা ইনফিনিটি লিখতেই পারো বা নাও লিখতে পারো। তাহলে at x is equal to infinity থিটা is equal to হয়ে যাচ্ছে 0, আর at x is equal to 0 থিটা is equal to হয়ে যাচ্ছে থিটা b। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমি এই ইকুয়েশনে বসাবো এবং সেখান থেকে c1 c2 এর ভ্যালু ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেখো প্রথম যদি at x is equal to 0 আমি থিটা is equal to থিটা b বসাই, আমার এই ইকুয়েশনে কি আসছে দেখো, তাহলে থিটার জায়গায় থিটা b বসাচ্ছি, থিটা b is equal to c1 e to the power of m into 0, তাহলে e to the power m into 0 0 হয়, প্লাস c2 e to the power of a minus m into 0, তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে তোমার 0 চলে আসছে। তাহলে দেখো এখান থেকে যেটা পাচ্ছি e to the power 0 তো 1 হয়, তাহলে c1 plus c2 এটা সমান কি পাচ্ছ তুমি, থিটা b পাচ্ছ, এখান থেকে c1 plus c2 থিটা b পাচ্ছ। আর দেখো সেকেন্ড কন্ডিশন তুমি বসাও, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন at x is equal to infinity, সেখানে তোমার কি হচ্ছে থিটা is equal to হয়ে যাচ্ছে 0, তাহলে তুমি ভ্যালু বসাও, একদম এই ইকুয়েশনে থিটা is equal to 0 বসাচ্ছো, c1 এর ভ্যালু c1 e to the power of m into infinity, x এর ভ্যালু ইনফিনিটি, প্লাস c2 e to the power of minus m into infinity। এবার দেখো e to the power minus m into infinity এই পার্টটা কি হয়ে যাবে 1 by e to the power infinity, মানে এই পার্টটা 1 by infinity মানে কত 0, তাহলে এই পার্টটা তো কমপ্লিটলি 0 পাচ্ছ। এবার দেখো c1 into e to the power of mx এর ভ্যালুটা কত আসছে তোমার e to the power of m infinity, এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে e to the power m infinity এই পার্টটা তো ইনফিনিটির ভ্যালু, ইনফিনিটির সাথে কত গুণ করলে 0 আসে, obviously 0 গুণ করলে, তার মানে c1 must be equal to 0। তাহলে c1 যদি 0 হয় তাহলে তুমি এই ইকুয়েশনে বসাও, তাহলে দেখো কি পাবে, c1 0 হলে থিটা b is equal to পেয়ে যাবে c2, তাহলে এখান থেকে তুমি c1 আর c2 ভ্যালু পেয়ে গেলে, c1 c2 বাউন্ডারি কন্ডিশন ভ্যালু পেয়ে গেলে, মানে তোমার ইনফাইনাইটলি লং ফিনের ক্ষেত্রে থিটার এক্সপ্রেশন কি আসবে, থিটা is equal to তোমার হয়ে যাবে c1 এর ভ্যালু কত 0, তাহলে c1 এর পার্টটা তোমার লেখার প্রয়োজন হচ্ছে না, প্লাস c2 এর ভ্যালু কত থিটা b into e to the power of minus m into x, e to the power of minus m into x। চলো আমরা তাহলে পেয়ে গেলাম ইনফাইনাইট লং ফিনের ক্ষেত্রে টেম্পারেচার ভ্যারিয়েশন কি হবে তার ইকুয়েশন। তাহলে দেখো আমরা কি পেলাম, লাস্ট এক্সপ্রেশন পেলাম থিটা is equal to থিটা b into e to the power of minus of mx, যেখানে দেখো m এর ভ্যালু কি ছিল, m স্কয়ার সমান তুমি ধরেছিলে hp by kac, তাহলে এখান থেকে m সমান কি পাবে √of hp by kac। ওকে, এবং দেখো এখানে কি ছিল থিটা b সমান কি ছিল, থিটা b সমান ছিল t minus t infinity, আর থিটা সমান কি ছিল, এইটাকে তোমার এই হচ্ছে ইকুয়েশন, থিটার রেসপেক্টে না লিখে যদি তুমি টি এর রেসপেক্টে কখনো করতে চাও তাহলে কি পাবে, দেখো এই ইকুয়েশন থেকে আমি একটু সিম্পলিফাই করছি, থিটা বাই থিটা বি এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি তুমি e টু দি পাওয়ার মাইনাস mx, যেটা আসছে থিটা বাই থিটা বি ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস mx। এবার দেখো থিটা সমান কি ছিল t মাইনাস t ইনফিনিটি, তোমার থিটা বি সমান কি ছিল t b মাইনাস t ইনফিনিটি, এর নাম এটা দিয়েছিলাম থিটা বি, তাই না, তোমাকে একটু আগে বলছিলাম tb মাইনাস t ইনফিনিটি করলে থিটা বি, t মাইনাস t ইনফিনিটি করলে নরমাল থিটা। তাহলে দেখো তোমার এখন নতুন যে এক্সপ্রেশন আসছে টেম্পারেচার ভ্যারিয়েশনের, তুমি যে থিটার রেসপেক্টে করো এই দুটোকে ইউজ করো, থিটা আর এক্স এর রেসপেক্টে, আর টেম্পারেচার এক্স এর রেসপেক্টে করলে এই দুটোকে ইউজ করো, আর টেম্পারেচার ডিফারেন্স ফ্রম থিটার রেসপেক্টে করলে এই দুটোকে ইউজ করো, ফার্স্ট আর থার্ড। ওকে, তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, টি এর যে কমপ্লিট এক্সপ্রেশন পাবে t মাইনাস t ইনফিনিটি, এটা অ্যাকচুয়ালি কি আসছে তোমার কাছে tb মাইনাস t ইনফিনিটি ইনটু e টু দি পাওয়ার অফ মাইনাস mx। ওকে, এবং t ইজ ইকুয়াল টু কি পাচ্ছ t ইনফিনিটি প্লাস t infinity এটা এদিকে এলো প্লাস tb minus t infinity into e to the power of minus mx, বোঝা গেল। তাহলে দেখো এবং m এর ভ্যালু কি সেখানে √of hp by kac। ওকে, তাহলে দেখো তোমার গ্রাফ বা টেম্পারেচার প্রোফাইল তুমি যদি গ্রাফ আঁকতে চাও তাহলে x আর টেম্পারেচার রেসপেক্ট, তাহলে দেখো তোমার গ্রাফ কি আসবে, দেখো এটা যদি তুমি ধরো x অ্যাক্সিস আর এটা ধরে নাও তুমি এদিকে টেম্পারেচার প্লট করতে চাইছো, তাহলে দেখো টেম্পারেচারটা কি হচ্ছে টিবি থেকে টি ইনফিনিটি পর্যন্ত কমছে, টিবি থেকে টি ইনফিনিটি পর্যন্ত কমছে e টু দি পাওয়ার মাইনাস mx, মানে কি এক্সপোনেনশিয়ালি এটা কি হচ্ছে মাইনাস সাইনের জন্য কমছে, তুমি সেটা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে পয়েন্ট এটা ধরে নিলাম আমি টিবি এবং এই পয়েন্টে ধরে নিলাম তোমার টি ইনফিনিটি,
টি ইনফিনিটি তো কম, এটা আমি এইভাবে কনসিডার করলাম। এবং এখানে টিভি থেকে কি হচ্ছে, টেম্পারেচার টি ইনফিনিটি পর্যন্ত কমছে এবং e টু দি পাওয়ার মাইনাস mx, মানে আমি এটাকে বুঝতে পারছি ডিক্রিজ হচ্ছে মাইনাস সাইনের জন্য, মানে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হচ্ছে। তাহলে গ্রাফ কেমন হবে, এরকম ভাবে তোমার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তুমি গ্রাফ পাবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ গ্রাফ পাবে। তাহলে টেম্পারেচার আর এক্স এর রেসপেক্টে যে গ্রাফ সেটা তুমি এরকম ভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। তাহলে তুমি এখান থেকে টেম্পারেচারের যে প্রোফাইল হবে, টেম্পারেচারের যে ইকুয়েশন হবে, সেটা আশা করছি বুঝতে পারলে। আমরা কি করলাম না, আমরা বাউন্ডারি কন্ডিশন যে দুটো ছিল ইনফাইনাইট লং ফিনের ক্ষেত্রে, সেগুলোকে কাজে লাগিয়ে C1 C2 বার করলাম। সেখান থেকে থিটার ভ্যালু পেলাম, থিটা ইজ ইকুয়াল টু থিটা বি টু দি পাওয়ার মাইনাস mx, থিটা বাই থিটা বি করলাম, থিটা সমান t মাইনাস t ইনফিনিটি, থিটা বি সমান tb মাইনাস t ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস mx। এখান থেকে টেম্পারেচার প্রোফাইল t এর ইকুয়েশন বার করলাম এবং সেটা থেকে আমরা গ্রাফ প্লট করার চেষ্টা করলাম। গ্রাফটা যদি তোমার কোনো ভাবে কোশ্চেনে আসে তুমি কিন্তু ইজিলি প্লট করতে পারবে। দেখো আজকে আমরা যেটা লাস্ট করব, যেটা রেট অফ হিট ট্রান্সফার ফ্রম দা ফিন, এবং ইনফাইনাইটলি লং ফিনের ক্ষেত্রে দেখবো রেট অফ হিট ট্রান্সফার মানে কিউ ডট ফিনের ভ্যালুটা কত আসছে। চলো দেখে নেওয়া যাক। দেখো আমরা কনসিডার করছি তাহলে এটা একটা লং ফিন উইথ কনস্ট্যান্ট থার্মাল কন্ডাক্টিভিটি কে, এবং এইদিকে তোমার সিস্টেমে হিট জেনারেট হচ্ছে, সেটা ফিনের মাধ্যমে আসছে, ফিন থেকে হিটটা ডিসিপেট হচ্ছে, এবং তোমার এই যেটা চাই কিউ ডট ফিন চাই, বাইরের টেম্পারেচার টি ইনফিনিটি এবং কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ। ওকে, তো দেখো এট x = 0 আমরা টেম্পারেচারকে ধরি টিবি, যেটাকে বলা হয় বেস টেম্পারেচার, এবং এই দিকে থাকে আমার x ডাইরেকশন। ওকে, নট এ প্রবলেম। দেখো তোমার এই অ্যামাউন্ট অফ কিউ ডট ফিনটা চাই না, কিউ ডট ফিন তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার তুমি ভালোভাবে ভাবো তো কিউ ডট ফিন এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। কিউ ডট ফিন যেটা হিটটা ডিসিপিয়েট হচ্ছে ফিনের মাধ্যমে, সেটা আসছে কোথা থেকে, সেটা আসছে এই সিস্টেম থেকে, এই ফিনসের মধ্যে, অবভিয়াস স্টেটমেন্ট। এবার সিস্টেম আর ফিনসের মধ্যে কি, এটা পুরো সলিড ম্যাটেরিয়াল, তো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যখন হিট ট্রান্সফার, সেটা কি মেথড, কন্ডাকশন মেথড। তাহলে এইখান থেকে এইখানে মানে at x = 0 পয়েন্টে, at x = 0 পয়েন্টে এই তোমার সিস্টেম থেকে ফিনসের মধ্যে কন্ডাকশনের মাধ্যমে যে হিটটা ট্রান্সফার হয়েছে, সেই হিটটাই তো ডিসিপিয়েট হচ্ছে এই ফিনস থেকে, তাই না? তাহলে আমি বলতে পারি যে at x = 0 তে তোমার যে কন্ডাকশন হয়েছে, কিউ ডট কন্ডাকশন, সেটা ইজ ইকুয়াল টু ইটো তোমার কিউ ডট ফিন, তাই না? তাহলে তোমার কিউ ডট ফিন সমান কি পেলে, তোমার x = 0 তে যে কন্ডাকশন মানে কি মাইনাস কে এসি, কন্ডাকশন হিট ট্রান্সফার কি হয় মাইনাস কে এসি ইনটু ডিটি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিটি বাই ডিএক্স at the point x = 0। তুমি তো সেটাই বলছো যে at x = 0 তে যে অ্যামাউন্ট অফ হিটটা এখানে কন্ডাকশন হয়ে গেল, সেই অ্যামাউন্ট অফ হিটটা একটু ডিসিপিয়েট হচ্ছে ফিনসের মাধ্যমে। তাহলে ফিনসের মধ্যে থেকে হিট ট্রান্সফার যে রেটটা, সেটা ইজ ইকুয়াল টু কন্ডাকশনের মাধ্যমে যে অ্যামাউন্ট অফ হিটটা ঢুকছে at the point x = 0 তে। চলো দেখে নেওয়া যাক। এবার তুমি দেখো ডিটি বাই ডিএক্স তুমি টেম্পারেচার পেয়েছিলে, টেম্পারেচার এখানে কি ইকুয়েশন পেয়েছিলে, t = t ইনফিনিটি প্লাস tb মাইনাস t ইনফিনিটি ইনটু e টু দি পাওয়ার অফ মাইনাস mx। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি বার করতে পারবে না, তোমার dt বাই dx কত আসছে, ডিফারেন্সিয়েশন করো dt বাই dx। দেখো t ইনফিনিটি তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, তাহলে tb মাইনাস t ইনফিনিটি লিখলাম, e টু দি পাওয়ার মাইনাস mx এর ডেরিভেটিভ করলে মাইনাস m হয় এবং e টু দি পাওয়ার মাইনাস mx পার্টটা পড়ে থাকে। তোমার কি চাই, তোমার চাই dt বাই dx at the point x = 0 তে। দেখো কি পাবে, tb মাইনাস t ইনফিনিটি যেমন আছে রাখলাম, মাইনাস m যেমন আছে রাখলাম, e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার mx, x এর ভ্যালু 0 মানে e টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। তাহলে এখান থেকে যেটা পেলাম মাইনাস m ইনটু tb মাইনাস t ইনফিনিটি। তাহলে দেখো মাইনাস k ইনটু ac ইনটু dt বাই dx at the point 0 এর ভ্যালু হচ্ছে মাইনাস m ইনটু tb মাইনাস t ইনফিনিটি। তাহলে দেখো এটা কি পাচ্ছ, এটা তোমার হচ্ছে কিউ ডট ফিন, কিউ ডট ফিন। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তুমি যেটা পাচ্ছ দেখো m ইনটু k ইনটু ac, এবং দেখো এই যে tb মাইনাস t ইনফিনিটি এর কি ভ্যালু পাচ্ছ, এই tb মাইনাস t ইনফিনিটি ইজ হোয়াট, ইট ইজ নাথিং বাট থিটা, থিটা b, রাইট? tb মাইনাস t ইনফিনিটি ইজ ইকুয়াল টু থিটা b, রাইট? tb মাইনাস tb ইনফিনিটি ইজ ইকুয়াল টু থিটা b। তাহলে কিউ ডট ফিন তুমি কি পেলে, কিউ ডট ফিন ইজ ইকুয়াল টু পাচ্ছ m k ac থিটা b। এবার তোমাকে m কি কনসিডার করেছিল, তোমার m স্কয়ার এর ভ্যালু ছিল k ph বাই kac, রাইট? তোমার m স্কয়ার এর কি ভ্যালু ছিল বলো, m স্কয়ার এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে hp বাই kac বা ph বাই kac, hp ডিভাইডেড বাই kac, এটা ছিল m স্কয়ার এর ভ্যালু। তাহলে m সমান কি পাবে, রুট ওভার হবে hp বাই kac, রাইট? তুমি এখানে রিপ্লেস করো m এর ভ্যালুটা, তাহলে তোমার যেটা আসবে m এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ hp ডিভাইডেড বাই kac
ইনটু থিটা বি। এবার দেখো এই কে এসিটা বাইরে কোন আকারে ছিল, এটাকে যদি তুমি ভেতরে আনতে চাও স্কয়ার হিসেবে আসবে, তাহলে দেখো এখানে রুটের ভেতরে আনলে তোমার কে স্কয়ার এসি স্কয়ার আসবে। দেখো এই একটা কে এর সাথে কাটবে, একটা এসি এর সাথে কাটবে, আর আলটিমেটলি তোমার যে ইকুয়েশন হবে রুট ওভার অফ এইচপি উপরে থাকলো এবং কে আর এসি একটা করে থাকলো, এইচপি ইনটু কে এসি ইনটু থিটা বি। তাহলে এখান থেকে তুমি কি পেলে কিউ ডট ফিন is equal to root over of hp kac into theta b। তাহলে তোমার যেটা ইকুয়েশন এলো যে কিউ ডট ফিন সমান কি হলো, দেখো কিউ ডট ফিন সমান তুমি যেটা পাচ্ছ কিউ ডট ফিন is equal to root over of hp kac into theta b, where theta b is nothing but tb minus t infinity, k thermal conductivity, h হচ্ছে convective heat transfer coefficient, p কি p হচ্ছে তোমার পেরিমিটার রেক্ট্যাঙ্গুলার ফিনের ক্ষেত্রে সার্কুলার ফিনের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এবং এখানে দেখো এসি হচ্ছে তোমার কন্ডাকটিভ এরিয়া, কোন এরিয়া দিয়ে কন্ডাকশনটা হচ্ছে, থিটা বিটা জানো টেম্পারেচার ডিফারেন্স, কিউ ডট ফিন মানে যেটা আমি চাইছিলাম যে কতটা অ্যামাউন্ট কতটা হারে হিটটা বেরিয়ে যাচ্ছে, কোন রেটে হিটটা ট্রান্সফার হচ্ছে, বোঝা গেল। তাহলে এখান থেকে দেখো আমাদের যে দুটো অবজেক্টিভ ছিল, আমরা ইনফাইনাইটলি লং ফিন হবে, ওকে, ইনফাইনাইটলি লং ফিনের আমরা কি করলাম, বাউন্ডারি কন্ডিশন কাজে লাগিয়ে C1 C2 কনস্ট্যান্ট বার করলাম, সেখান থেকে টেম্পারেচার প্রোফাইল থিটা এবং টি এর রেসপেক্টে বার করলাম, এবং সেখান থেকে দেখলাম হিট ট্রান্সফার যেটা হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে at x = 0 তে যে হিটটা ফিনে আসছে সেই হিটটাই ডিসিপেট হয়ে যাচ্ছে, তাই জন্য কন্ডাকশন হিট ট্রান্সফার at x = 0 q ডট ফিন পেলাম, সেখান থেকে q ডট ফিনের ভ্যালু পাচ্ছি √hp kc * θb। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করলাম ফিন্স কি, ফিন্স কোথায় কাজে লাগে, ফিন্স ইজ নাথিং বাট এক্সটেন্ডেড সারফেস, এটা কেন ইম্পর্টেন্ট হিট ট্রান্সফারের ক্ষেত্রে, এবং সেখানে আমরা প্রথম আলোচনা করলাম ইনফাইনাইটলি লং ফিন কাকে বলে। অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি লং ফিন মানে কিন্তু 5000 কিলোমিটার বা অত বড় বড় জিনিস না, একটা যে কোনো ফিন্স তার যদি এন টিপের টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ইকুয়াল হয়ে যায় তখনই তাকে আমি লং ফিন হিসেবে ইনফাইনাইটলি লং ফিন হিসেবে কনসিডার করতে পারবো। এবং দেখো তার আমি থিটা টেম্পারেচার প্রোফাইল এবং সেখানে তোমাকে যে কিউ ডট ফিন যে পরিমাণে রেট অফ হিট ট্রান্সফারটা হচ্ছে সেটা বার করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে আসবো, নিউমেরিক্যাল কিভাবে সলভ করতে হয় এবং এত কিছু তথ্যের মধ্যে কোন তথ্যটা তোমাকে মনে রাখতে হবে সেটা তোমাকে কিন্তু সামারাইজ করে দেবো, কিন্তু তোমার বেসিক কনসেপ্টের জন্য এগুলো অবশ্যই দরকার। তোমার কোনো রকম কোশ্চেন এলে এই অ্যাপ্রোচ দিয়ে কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো। চলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চলো, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন।